এখন আমরা কঠোপনিষদ পাঠ করব। ধারাবাহিকভাবে আমরা যে উপনিষদের পাঠ করে চলেছি তার কঠোপনিষদের দ্বিতীয় অধ্যায় তৃতীয় বল্লী পাঠ চলছে আমাদের। এটি কঠোপনিষদের শেষ অধ্যায়, আমরা প্রায় শেষের দিকে এসে পৌঁছেছি। আজকে আমরা 11 নম্বর মন্ত্রটি পড়ব। আগের দিন 10 নম্বর মন্ত্রটি পড়েছিলাম। শুরুতেই আমি কঠোপনিষদের শান্তি মন্ত্র পাঠ করব। সকলে মিলে একসাথে যদি পাঠ করেন ভালো হয়। ওম সহনাভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। আমরা আগের দিনে 11 নম্বর 10 নম্বর মন্ত্রটি পাঠ করেছিলাম। তাতে যে বলা ছিল যে এখন যমরাজ নচিকেতাকে পরব্রহ্ম সম্বন্ধে তার যে স্বরূপ সেই সম্বন্ধে তাকে উপদেশ প্রদান করছেন, তাকে কিভাবে পাওয়া যেতে পারে পড়েছিলাম আমরা। এটা বলেছেন যে যোগ ধারণা, যোগ অভ্যাস, যেটা আমরা মানে সাধুরা আমাদের দেশের পূর্ব হাজার হাজার বছর ধরে যে সাধুরা যে যোগ করেন, সেই যোগা নয় যোগ, সেই যোগ করেন। এই যোগের ফলে যোগের মাধ্যমে তারা ঈশ্বর প্রাপ্তি চেষ্টা করেন এবং সেটা কিভাবে হয় সেইগুলি কিছুটা এখানে বর্ণনা করা হয়েছে। তো এখানে যে ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করে, সম্পূর্ণ সংযম, ইন্দ্রিয় সংযম করে যে মনকে একদম বৃত্তি শূন্য করতে হবে, কোনো রকম বৃত্তি মনের মধ্যে রাখা চলবে না, সেটি যোগ দ্বারা সম্ভব, সেটি এখানে বলেছিলেন। সেই মন্ত্রটি আমি একটুখানি বলে নিচ্ছি, তারপরে পরের মন্ত্রটিতে আসছি, ওর সাথেই সম্পর্কযুক্ত। তাই यदा पंचापतिष्ठन्ते ज्ञानानि मनसः बुद्धिश्च न विचेष्टति तमाहु परमां गतिम्। এখানে আগের মন্ত্রটিতে এটি বলা ছিল যে মন সহ 5টি জ্ঞানানি, মন সহ 5টি যে ইন্দ্রিয় আছে আমাদের জ্ঞানেন্দ্রিয়, সেই জ্ঞানেন্দ্রিয়গুলিকে সংযম করতে হবে, কোনো রকম ভাবে তাতে বৃত্তি রাখা চলবে না, বৃত্তি শূন্য করতে হবে পুরোপুরি। তাহলে কি হবে, আমরা যে বাইরের জগৎ থেকে যে ইন্দ্রিয় আমাদের কাছে যে সমস্ত সংবেদন নিয়ে আসে সেগুলি আমাদের কাছে, মনের কাছে আর পৌঁছবে না, যেহেতু আমরা ইন্দ্রিয় সংযম করে ফেলেছি। তাহলে কি হবে, মনের কোনো কাজ থাকবে না এবং তার ফলে তারপরে যে আছে তার উপরের ফ্যাকাল্টি যে বুদ্ধি, সেই বুদ্ধি তো বিচার বিশ্লেষণ করে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা নেওয়া উচিত। তো মনের কাছে যদি কোনো বিচার করার মতো তার কাছে যদি কোনো বিষয় না থাকে, এগুলো সবই জাগতিক বিষয়ের কথা, তাই তার কাছে বুদ্ধির কাছে যদি কোনো বিষয় না থাকে তাহলে বুদ্ধির আর কোনো কাজ নেই। সেই জন্যই এখানে বলছেন পঞ্চ জ্ঞানানি অবতিষ্ঠন্তে, সম্পূর্ণ নিশ্চল হয়ে পড়ে চ বুদ্ধিও, এবং তার সাথে সাথে বুদ্ধিও সেই অবস্থাতে। এবং তাতে কি বলছেন যে সেই বুদ্ধি আর কোনো রকম কিছু কাজ করার চেষ্টা করে না। তখন কি হয় যে তাম, সেই অবস্থাকে কি বলে, পরমাম গতিম। কারা বলেন? যোগীগণ বলেন। এখানে সেটাই বলছি, যারা যোগী, যারা যোগ করে এই জায়গায় এসে পৌঁছেছেন তারা বলেন যেটি পরমাম গতি, মানে এক্সট্রিম ডেস্টিনেশন যাকে বলা যায়। এরপরে পরম লক্ষ্য যেটা আমাদের ঈশ্বর প্রাপ্তি, সেটি হয়। সেটা উপলব্ধি দ্বারা সম্ভব হয়, এমনি তো চাক্ষুষ দেখা যায় না, তারা চাক্ষুষ উপলব্ধি করেন। এটি আগের দিনে ছিল। আজকে আমরা পরের মন্ত্রটি পড়ছি। এইখানে এই যে যোগ ধারণা, এই যোগ সম্বন্ধে, যোগটা কিভাবে হবে সেইটি সম্বন্ধে এখানে আরো বিস্তৃতভাবে বলছেন। 11 নম্বর মন্ত্রটি, তাম যোগমিতি মনন্নন্তে স্থিরামিন্দ্রিয়াদাতারম অপ্রমত্তস্তদা ভবতি যোগো হি প্রভবাপ্যয়। আরেকবার পড়ি। তাম যোগমিতি মন্নন্তে স্থিরামিন্দ্রিয় ধারণম অপ্রমত্তস্তদা ভবতি যোগো হি প্রভবাপ্যয়। এই যে তাম স্থিরাম ইন্দ্রিয়াম, এই কথাটা কি বলেছেন, যে এটা যেটা আগের মন্ত্রে বলা ছিল যে ইন্দ্রিয়গুলিকে স্থির করে মানে তাকে কোনো রকম ভাবে অবিচল থাকতে, মানে কোনো বিচলিত হওয়া চলবে না, কোনো
সংবেদন তার মধ্যে এসে পৌঁছাবে না, সেই জায়গায় ইন্দ্রিয়গুলিকে পুরোপুরি সংযম করে নিতে হবে। সেটি বলছে যে ইন্দ্রিয় সংযম করে স্থির অচঞ্চল করে নিতে হবে একদম, যে ইন্দ্রিয়গুলি সেটি বলছেন। এর ফলে কি হবে, মানে কি করলে সেটা হবে যে আমাদের যে বাহ্য ইন্দ্রিয় এবং অন্তরেন্দ্রিয় দুটোকেই আমরা সম্পূর্ণভাবে সমাহিত করব। সমাহিত করতে পারলে সেই জায়গায় তখনই বলছেন সেটা যোগম স্থিরাম ইন্দ্রিয়াম করতে পারলে তখন হবে কি, যে যোগম ইনি মান্নান্তে, যোগীগণ যোগ বলে মনে করেন, এটাকেই যোগ বলে বলা হয়েছে। যোগীগণ এটাই যোগ বলে মনে করেন। তার অনেক রকম পদ্ধতি আছে। এর আগের কথামৃত পাঠের দিনে আমরা এই যোগ সম্বন্ধে কিছুটা শুনেছিলাম। লক্ষ্মীরা খুব সুন্দরভাবে যে সাষ্টাঙ্গ অঙ্গ যোগ যে আছে, সাংখ্য যোগের যে অষ্টাঙ্গ যোগ দর্শন আছে, সেটা খুব সুন্দরভাবে বলেছিলেন, বুঝিয়েছিলেন। কারণ ওই অংশটুকুতে কথামৃতের ঠাকুরের জন্মোৎসব উপলক্ষে যে জমায়েত হয়েছিল, সেইখানে ঠাকুর বারবার সমাধিস্থ হচ্ছিলেন। তো সেই সমাধি কীভাবে হয়, কেন হয়, কার হয়, সেইগুলি বিস্তারিত আলোচনা করতে গিয়ে সাষ্টাঙ্গ যে অঙ্গ দর্শন সেটি বলেছিলেন, যেগুলি আমরা জেনেছিলাম যে ইয়ম, নিয়ম, আসনা, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি, এই 8টি স্তর আছে যোগ চরম অবস্থায়, যোগের চরম অবস্থায় পৌঁছানোর জন্য এই 8টি স্তর আছে। তা আমরা সাধারণ মানুষ যারা, তারা সাধারণত আগেরগুলোকে ভাবি না, মানে আগেরগুলো যে করতে হয় করি না। আমরা কোথা থেকে শুরু করি? প্রাণায়াম করি, ধ্যান করি, তারপরেই ভাবি আমরা সমাধিতে পৌঁছে যাব। আর প্রাণায়াম যেটা করি, সেটা আমরা যে প্রাণায়াম করি সেই প্রাণায়াম অনেক নিচের লেভেলের প্রাণায়াম। যোগের অবস্থায় পৌঁছতে গেলে সেই প্রাণায়াম অনেক উচ্চ লেভেলের প্রাণায়ামে পৌঁছতে হবে। এগুলো যেগুলো বলেছিলেন সেটা আমি আর বিস্তারিতভাবে যাচ্ছি না। এই স্তরগুলো পৌঁছতে হবে। ইন্দ্রিয়গুলি সংযম, বহিরিন্দ্রিয় সংযম করতে হবে, অন্তরেন্দ্রিয় সংযম করতে হবে, এক জায়গায় স্থির হয়ে বসতে হবে এবং মনকে একটা কোন বিষয়ে চিন্তা করছি সেই বিষয়ে একটা ধারণা থাকতে হবে। তারপরে ধ্যান করতে হবে, মনকে সম্পূর্ণ ইন্দ্রিয় থেকে প্রত্যাহার, প্রত্যাহারটা খুব গুরুত্বপূর্ণ। মনকে পুরোপুরি ইন্দ্রিয় থেকে তুলে নেওয়া, মনকে ফিরিয়ে নেওয়া, যেটাকে বলে প্রত্যাহার। মনের মধ্যে কোনো রকম ইন্দ্রিয়ের কোনো প্রভাব যেন না পড়ে, সেই মনটাকে পুরো তুলে নিতে হবে সেখান থেকে এবং সেই জায়গায় স্থির হয়ে আসতে হবে। সেইটাই বলছেন এখানে, যে স্থিরাম ইন্দ্রিয় ধারণা অপ্রমত্ত স্তরা ভবতি যোগ হি প্রভাবাপ্যায়। তারপরে বলছেন কেন যোগীগণ এটাকেই যোগ বলে বলছেন। তারপরে বলছেন কেন অপ্রমত্ত তদা অপ্রমত্ত ভবতি, প্রমাদ রহিত হন। তখন কি হয়, মানুষ কোনো রকম মানে বিচলিত হন না কোনোভাবে। অপ্রমত্ত মানে হচ্ছে, আমরা জানি মত্ত, তারপরে হচ্ছে প্রমত্ত, তারপরে হচ্ছে অপ্রমত্ত। মত্তটা কি? মত্ত মানে আমরা যখন যে কোনো বিষয়ের সাথে যুক্ত হয়ে যখন আমরা মত্ত অবস্থায় থাকি, মেতে থাকি, যেমন বলেন আমরা উন্মত্ত হয়ে আছি। দেখো, উন্মত্ত হয়ে আছে মানে কোনো একটা বিষয়কে এমনভাবে আঁকড়ে ধরে থাকি যে আমাদের মনের মধ্যে সেইটাই ঘুরপাক করতে থাকে, সেটাই চলতে থাকে। এবং প্রমত্ত হচ্ছে আরো উপরে, কিরকম প্রকৃষ্ট রূপে মত্ত, মানে আরো নির্দিষ্ট করে আরো বেশি করে বিষয়কে প্রতি মত্ত হওয়া, সেটা হচ্ছে প্রমত্ত। আর অপ্রমত্ত হচ্ছে ঠিক উল্টো। ওই যে অপরম আর পরম যে কথা যে গীতাতে আলোচনা হলো, সেই একই জিনিস। একটা অক্ষর বসে গেলে পুরো মানেটা বিপরীত হয়ে যায়। সেখানে এই অপ্রমত্ত মানে হচ্ছে একদম কোনো রকম বিষয় সংযুক্ত থেকে না হওয়া, একদম বিষয় থেকে বাইরে চলে আসা, সেটা হচ্ছে অপ্রমত্ত। এটি হয় যোগ যখন হয় তখন অপ্রমত্ত অবস্থা হয়। সেই কথাই এখানে যোগীগণ বলছেন, ভবতি যোগ হি প্রভাবাপ্যায়। এইখানে আবার আরো একটি কথা খুব গুরুত্বপূর্ণ, অপ্রভাবাপ্যায়। প্রভাবাপ্যায় কথাটির অর্থ হচ্ছে যে এইখানে এই যে যোগ, এখানে মানে একদম সুন্দরভাবে উপনিষদ বলে দিচ্ছেন যে যোগ করো, কিন্তু তার জন্য যে সাবধানতা অবলম্বন করতে হয়। কেন সাবধানতা অবলম্বন করতে হয় এই কথাটির মধ্যে আছে প্রভাবাপ্যায়। প্রভাবাপ্যায় কথাটির অর্থ হচ্ছে এই যে যোগ, তার উৎপত্তি আছে বা লয়ও আছে। এরকম আমরা মনকে স্থির করে বসছি ধ্যান করার জন্য, মনের মধ্যে
হাজারো চিন্তা ঘুরে বেড়াচ্ছে, তার থেকে কোনো রকমে কাটছাঁট করে 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 একটা জায়গায় পৌঁছলাম, কিন্তু মানে মুহূর্তের মধ্যে সেটির আবার নিচে নেমে যাবে মন। এটা হচ্ছে লয়। আমরা উৎপত্তি করছি, মনটাকে তৈরি করে 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 একটা জায়গায় স্থির হয়ে বসছি, হ্যাঁ এবারে ভগবান দর্শনের চেষ্টা করব, ভগবানকে চেষ্টা করবো পাওয়া, মুহূর্তের মধ্যে আবার নেমে যাচ্ছে। এইটাই হচ্ছে প্রভবাপ্যয়। এই জন্যে বলছেন উপনিষদ যে ধ্যান করো, কিন্তু তার জন্যে যা যা সাবধানতা অবলম্বন করতে হবে সেগুলি করতে হবে। এবং সেই জন্যেই এই 8টি স্তর, এই 8টি স্তর এই কারণে এইভাবে আস্তে আস্তে ধীরে 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 এগোতে হবে। সেটা হয়তো এক জন্মে হবে না, হয়তো কয়েক জন্মও লেগে যেতে পারে, কিন্তু যদি করতে হয়। এবং বলছেন মনুষ্য জন্ম পেতে গেলে মনুষ্যের জন্মেই এটা করা উচিত। আগে আমরা পড়েছি, বলে দিয়েছেন যে মনুষ্য জন্মেই এটা করতে হবে, অন্য কোনো জন্মে সেটা সম্ভব নয়। তো সেটাই এখানে যে এটাই বলছেন যে যোগের উৎপত্তি এবং শেষ আছে। আমি একটু ব্যাখ্যাটা বলে দিই। বলছেন বাহ্য ইন্দ্রিয় সমূহ তাহাদের বিষয় হইতে নিবৃত্ত হইলে, যেটা বলছিলেন ইন্দ্রিয় সমূহ তাদের বিষয়গুলোকে থাকে বেরিয়ে চলে এলে, এবং মন ও বুদ্ধির কার্য স্থগিত হইলে, যেটা আগের মন্ত্রে বলা হয়েছে, যে অবস্থা হয় যোগীগণ তাহাকে যোগ বলিয়া মনে করেন। বিষয় হইতে বিযুক্ত হইয়া চিত্ত তখন ব্রহ্মের সাথে যুক্ত হয়। সেই অবস্থায় হয় যখন বিষয় থেকে থাকে না, তখন ব্রহ্মের সাথে মনকে সংযুক্ত করার চেষ্টা করা হয়। এই অবস্থায় কোনো প্রকার চাঞ্চল্য বা প্রমাণের সম্ভাবনা থাকে না, মানে মত্ত হওয়ার বা প্রমাদজনিত কোনো বিচলিত হওয়ার সম্ভাবনাটা থাকে। কিন্তু যোগের এই অবস্থা কখনো স্থায়ী হয় না, এটাই বলছেন এই যে প্রভবাপ্যয়। যোগের এই অবস্থাটা কখনোই স্থায়ী নয়। সেই জন্যই বারবার উপনিষদ সাবধান করে দিচ্ছেন। কিরকম? কারণ যোগের উদ্ভব আছে, উৎপত্তি আছে এবং লয় আছে বা তিরোভাব আছে। তারপরে বলছেন যোগের সময় যাহাতে চিত্তের লয় বিক্ষেপ না হইতে পারে, এই জন্য সমাধানের পূর্বেই সর্বপ্রকার প্রমাদ বর্জন করিতে হবে। যেটা বলছিলাম যে সাবধানতা অবলম্বন করতে হবে, এই 8টি স্তর পেরিয়ে আসতে হবে। তারপর যোগের অবস্থা অতীত হইলে ইন্দ্রিয় বৃত্তি সমূহ পুনরায় উজ্জীবিত হইয়া ওঠে। যখন যোগ থেকে আমরা নেমে যাই, তখনই আবার ইন্দ্রিয়গুলো সক্রিয় হয়ে ওঠে, আবার নানা রকম মানে চলে আসে বিষয়ের চিন্তা। সেই কথাই বলছেন এখানে। ইহার নামই হচ্ছে বুত্থান। এখানে বুত্থান বলা হচ্ছে এটাকে, নামা আর ওঠাটা। এই বুত্থান কালে ইন্দ্রিয় বৃত্তি সমূহ যোগীর মনকে যাহাতে চঞ্চল ও বিক্ষিপ্ত করিতে না পারে, তৎপ্রতিও যত্নবান হওয়া একান্ত আবশ্যক। সাবধান করে দিচ্ছেন যে তোমাকে যত্নবান হতে হবে। তুমি যদি সত্যি যোগ করতে চাও, তাহলে এই নির্দিষ্ট পদ্ধতিগুলি অবলম্বন করো, এবং সেটি শাস্ত্র মতে এবং মনোসংযোগ করে সম্পূর্ণভাবে, তবেই তোমার পক্ষে এই অবস্থায় পৌঁছানো সম্ভব, এবং তখনই তুমি একমাত্র ব্রহ্মজ্ঞান লাভ করতে পারো। এটাই ছিল আজকের পাঠ।